নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাবো গোয়েন্দা কাহিনী নামে একটি গল্প। গল্পটি লিখেছেন রাসবিহারী দত্ত। শুরু করছি গল্প গোয়েন্দা কাহিনী। ডাকসাইটে গোয়েন্দা গগনেশ চতুর্বেদী শেষমেশ রাজি হলেন। ঠিক আছে, তোমাদের আমি আমার গোয়েন্দা হয়ে ওঠার কাহিনী শোনাবো, কিন্তু একটা শর্তে। তোমরা যারা আজ আমার কাছে শিক্ষানবিশী হয়ে এসেছ, তাদের কথা দিতে হবে যে গতানুগতিক গোয়েন্দার মতো জীবন গড়ে তোলার পরিবর্তে তোমরা নতুন পথের দিশারি হবে। এ ব্যাপারে আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ইতিমধ্যেই যে আমি সাধারণ গোয়েন্দার মতো গোয়েন্দাগিরি করি না। সমাজে খুন, লুটতরাজ, গুন্ডামি, অপরাধ জগতের সকল ঘটনাই কেবল বাড়ছে, বই কমছে না। কিন্তু কেন এইসব অপরাধের ঘটনা বেড়ে চলেছে? এর পেছনে কাদের হাত? কেবল কয়েকজন ডাকসাইটে অপরাধী, না এর পেছনে কোনো সংগঠিত শক্তি কাজ করছে? আমাদের গোয়েন্দাগিরিকে কাজে লাগাতে হবে এখানেই। দুনিয়া জুড়ে কেন এমন একই ধরনের অপরাধ প্রবণতা বেড়ে চলেছে? নিশ্চয়ই কোনো সংস্থা থেকে এসব করানো হচ্ছে। সকলেই সমস্বরে বলে উঠল, আপনি কি জানেন সেই সংস্থাটি কারা পরিচালনা করেন? আমি জানি, কিন্তু প্রমাণ করতে হলে যে সংগঠন ও কবজির জোরের দরকার, তা এখনও অর্জন করতে না পারার ফলেই তো তোমাদের সাহায্য চাইছি। আমরা সকলেই আপনার সঙ্গে থাকব। আপনি এবার গোয়েন্দা হয়ে ওঠার গল্প শোনান। হ্যাঁ, সেই গল্পই শোনাচ্ছি। তোমরা সবাই জানো যে ভূত বলে কিছু নেই, অথচ ভূতের কাহিনী আকছার শোনা যায়। এ নিয়ে বই লেখা হয় বিস্তর। যারা জানেনও ভূত বলে কিছু নেই, তাদেরও কখনো কখনো গা ছমছম করে ওঠে। ভয়ে জড়সড় হয়ে যান ভুতুরে পরিবেশে পড়লে। আমার গোয়েন্দা হয়ে ওঠার কাহিনী এই ভূতের উপদ্রবের ওপর গোয়েন্দাগিরি করেই। আমি এখন এই শহরের নামডাক সর্বস্ব গোয়েন্দা গগনেশ চতুর্বেদী হলে কি হবে? আমার শুরু সেই সুদূর এদোগায়ে। ভুতুরে উপদ্রবের গোয়েন্দা তদন্ত করতে করতেই আজ আমি আজকের গোয়েন্দা দি গ্রেট। তোমরা জানো, মেদিনীপুরের গায়ে গায়ে হাড় হিম করা জমিদারদের বাস। তাদের দাপটে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আমার ছেলেবেলায় আমাদের গায়ের কাছেই এক দোর্দণ্ড প্রতাপ জমিদার ছিল। তার নাম ভুজঙ্গভূষণ দণ্ডপাঠ। তার জমিদারিতে কাজ করত আমাদের গায়ের অনেকেই। ভূপতিভূষণ মেকআপ তেমনই এক ডাকসাইটের লাঠিয়াল। জমিদার ভুজঙ্গভূষণের নিত্যদিনের সহচর। যেহেতু সে জমিদারের লাঠিয়াল, আমাদের গায়েও তার দাপট ছিল খুব। তারই ছেলেকে একদিন ভূতে পেল। গা শুদ্ধ তোলপাড়। রাতের বেলা উপদ্রব বাড়ে বেশি। ভূতকে ঢিল ছুঁড়তে দেখেছে অনেকেই। খড়ের চালা গড়িয়ে ঢিল পড়ে। একদিন এক বউ রসিকতা করে বলেছিল, ঢিল ছুঁড়ে কি হবে, ভূত ভায়া কই, আপেল ছোড়ো তো দেখি। পরদিন রাতে সত্যি সত্যিই তাদের চাল গড়িয়ে আপেল পড়ল। সেই কাহিনী ছড়ালো নানান উপসর্গে সমৃদ্ধ হয়ে মুখে মুখে। এরপর শোনা গেল, আঙুর চাইলে আঙুর, কমলা চাইলে কমলা, ভূত এনে হাজির করে দেয়। গায়ের ছেলেদের মধ্যে দুটো দল ছিল দুটো পাড়াকে ঘিরে। সেই দুই দলের একটির নেতৃত্ব করতাম আমি। আমাদের দলের ছেলেরাই এসে এইসব গল্প করত, আর আমি এইসব শুনে উড়িয়ে দিতাম। কেননা আমার বাবা ছিলেন এলাকার মাস্টারমশাই। হেন কোনো ছাত্র নেই যে বাবার কাছে পড়েনি। বাবা আমাকে ছেলেবেলাতেই শিখিয়েছেন, ভূত বলে কিছু নেই। ভূত কথার অর্থ অতীত। অতীতে যে মানুষটি ছিল এখন নেই। বাবা চারবাক দর্শনের কথা তুলে ধরে বলতেন, মৃত্যুতেই জীবনের শেষ। যে দেহ একবার পুড়িয়ে ফেলা হয়, তার আবার পুনর্জন্ম হয় কি করে?
বিদেহী আত্মা বলে কিছু নেই, ফলে ভূত ভূত স্রেফ গুল। দেখবে যত ভূত প্রেত সব ওই জমিদার বাড়িকে ঘিরেই রটে, সবই স্রেফ ধাপ্পা। যখন আমাদের দলের ছেলেরা ভূতের কাহিনী শোনাতো, আমি বলতাম, ফুহ, ভূত প্রেত স্রেফ গুল। তখন ছেলেরা শোনায়, তবে এই আপেল, আঙুর, কমলা যা সত্যি চালা দিয়ে গড়িয়ে পড়েছে তা কি স্রেফ গুল? এ যে মিথ্যা ব্যাপার তা প্রমাণ করতে পারবে? আমি বললাম, আলবাত পারব। তখন বিল্টু, খোকন, মনা সকলেই চেঁচিয়ে উঠল, তাহলে তো ভুতুমদের দলকে মোক্ষম দেওয়াই যাবে। ভুতুমদের দল? সকলেই এ ওর মুখ চাওয়াচাই করছে। তখন বিল্টু বলে উঠল, ভুতুমদের দলই তো, ওই দলের বিমলকেই তো ভূতে পেয়েছে। তার বাবাই তো জমিদার বাড়ির লাঠিয়াল, সেই জন্যই তো বিমলের দাপট। ফুটবল খেলার সময় তার হম্বিতম্বি মোটেই সহ্য করা যায় না। তোরা যখন বলছিস তখন তদন্ত করতে আমি রাজি। আমাদের দলের সকলে মিলে হৈ হৈ করে উঠল। আমি তাদের শান্ত করেই পরের দিন থেকে কাজ শুরু করে দিলাম। পরের দিন ভোর থেকেই ওপাড়ায় গেলাম। যেতেই শুনলাম হইচই। সেখানে হাজির হতেই দেখলাম পাত্রদের চালা থেকেই গড়িয়ে পড়ছে নাশপাতি। ভোরে উঠেই নাশপাতি দেখে বাড়ির বউটি শোরগোল তুলেছে, ওই দেখো নাশপাতি ছুঁড়েছে ভূত কাল রাতে। আমি ঘুরিয়ে ফিরিয়ে নাশপাতিটা দেখলাম। কিভাবে, কত রাতে, কোন পাশ থেকে শব্দ হয়েছে সব আদ্যপান্ত মন দিয়ে শুনলাম। চারিদিক ভালো করে নজর করলাম। তারপর জিজ্ঞেস করলাম সেই বউটিকে, আচ্ছা, রোজ কি নাশপাতি, আপেল, আঙুর পড়ে চাল থেকে গড়িয়ে? বউটি বললে, হ্যাঁ, যেদিন চেঁচিয়ে বলেছি কাল আপেল দিও, আপেল দিয়েছে। যেদিন কমলা চেয়েছি, কমলা। আঙুর চেয়েছি, আঙুর। আমার মনে বিদ্যুৎ খেলল। বললাম, কাল ভূতকে পিচ ফল দিতে বলো তো, দেখি পিচ ফল দেয় কিনা। বউটি বললে, পিচ ফল? সে আবার কি? জন্মেও দেখিনি। পাশের একটি বউ বলল, ভূত সবই পারে, তোর দেখার কি আছে, যা বলা হলো তাই বলবি। বউটি চেঁচিয়ে বলল, কাল ভূত, তুমি পিচ ফল দিও তো। পরের দিন ভোরে খোঁজ নিতে গেলাম। না, ভূত পিচফল দেয়নি, কারণ এই এদো গ্রামের কোনো দোকানেই তো পিচফল পাওয়া যাবে না, জানতাম, তাই পিচফল দেওয়ার কথাই বলেছিলাম। এরপর আমি বিমলের খোঁজে গেলাম। তার পেছনে লেগে থাকলাম আঠার মতো। সে যেখানে যেখানে যায় নিরাপদ দূরত্বে আমিও হাজির। তার সব গতিবিধি নজরে রাখলাম, নাওয়া খাওয়া ভুলে। এমনকি রাতে যখন সবাই ঘুমে অচেতন, তখনও আমি বিমলের বাড়ির পেছনে মশার কামড় খেয়েও ঘাপটি মেরে থাকলাম। সবাই যখন ভাত ঘুমে অচেতন, তখন খুট করে শব্দ হলো। দেখলাম বিমল বেরোলো। সন্তর্পণে পা টিপে টিপে পুকুর পাড়ে গেল। সেখান থেকে ঝুঁকে পড়ে কি একটা তুলল। তারপর এগিয়ে গেল সেই বউটির বাড়ির দিকে। কিছুক্ষণ থামল, একটা ঢিল ছুঁড়ল চালায়। তারপরেই আবার একটা কি ছুঁড়ল। আমি ভাবলাম, আর নয়, এবার অপারেশন স্টার্ট করা যাক। ঝাঁপিয়ে পড়লাম বিমলের উপর, জাপটে ধরলাম তাকে। আমার বাহুর মধ্যে বিমল। তাকে টেনে নিয়ে এলাম নিরিবিলিতে মাঠে। তারপর জেরা করতে শুরু করলাম। সে অকপটে যা বলেছিল তা আজ আমার স্পষ্ট মনে আছে। এই ভূত সাজার অভিজ্ঞতা পেয়েছে তার বাবার কাছ থেকে। তার বাবা জমিদারের নির্দেশে এই রকম ভূত সেজে অনেকেরই ঘাড় মটকেছে। যেসব ভাগচাষি বেগরবাই করত, তখন ভুজঙ্গভূষণের নির্দেশে রাতের অন্ধকারে ভূত সেজে তার ভবলীলা সাঙ্গ করে দিত। আর যাদের ভয় দেখালেই কাজ হতো, তাদের প্রাণে মারত না।
তবে তার বাবা অন্যায় হতে দিত না। মৃত ভাগ চাষির ছেলেকেই আবার ভাগ চাষি করত। শুনলে তো, এই হলো আমার জীবনের গোয়েন্দা হয়ে ওঠার আদত কাহিনী। শেষ হলো গল্প গোয়েন্দা কাহিনী। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।